এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়, ব্যবহৃত অপ্রাকৃত এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র। কুসংস্কারে বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। তখন আমার জীবনটা কীরকম হবে? নম্রতা কোনো উত্তর দিল না কারণ আমি ওর সঙ্গে মনে মনে কথা বলছিলাম। ও এখন নেই, অফিসের কাজে ব্যাঙ্গালোর গেছে, 3 দিন পর ফিরবে। সুতরাং ফ্ল্যাটে আমি একাই নম্রতার সঙ্গে কথা বলছি, আর ও থাকা বা না থাকার তফাৎটা বুঝতে চাইছি। আমি রান্না করতে জানি না, তাহলে রান্নার লোকের ওপরেই ভরসা করতে হবে আমাকে। আর কখনো সখনো হোটেল বা রেস্তোরাঁয় খাওয়া দাওয়ার ব্যাপারটা সেরে নিতে হবে। অসুবিধা একটু হলেও সেটা আমাকেই ম্যানেজ করতে হবে। জামা কাপড় কাচা বা ইস্ত্রি করা নিয়ে এমন কোনো অসুবিধা হবে না। এখন যেভাবে চলছে তখনও সেভাবেই চলবে। আর কি অসুবিধে হবে আমার? এটা ঠিক যে রোজকার জীবন একটু ফাঁকা লাগবে, আর আমার যৌবনও একটু ফাঁকা লাগবে। বিছানায় একা শুতে হবে, পাশের স্থানটা ফাঁকাই থাকবে। এ তো গেল অসুবিধার দিক, কিন্তু সুবিধের দিকগুলো নয়, একটা মাত্র দিক, কিন্তু সেটাই অনেক। এই সুবিধাটা না পেলে আমি তিলে তিলে শেষ হয়ে যাব। 1 কোটি ঘুনপোকা আমাকে ভিতর থেকে কাটছে, 1 সেকেন্ডের জন্যেও থামছে না। ওদের থামানো যাচ্ছে না। ওরা থামলেই আমি হাঁপ ছেড়ে বাঁচব, আবার ঠিকঠাকভাবে বুক ভরে নিঃশ্বাস নিতে পারবো। না, ঘুনপোকাগুলোকে যেভাবে হোক থামাতেই হবে। এমন সময় মোবাইল ফোনটা বেজে উঠল। স্পেশাল রিংটোন শুনে বুঝলাম অস্তিমানের ফোন। অস্তিমান সরকার, আমার আর নম্রতার খুব ভালো বন্ধু। হ্যালো, বল। এই তিমির, নম্রতা কবে ব্যাক করবে মনে আছে? কেন, তুই জানিস না? জানতাম, কিন্তু মাথা থেকে বেরিয়ে গেছে। আরে নকরা করে বল না। নখরা আমি করছি না, তুই। কথাটা মনে মনে বলার পরেই কয়েকটা কাঁচা খিস্তি পরপর উঁকি দিয়ে গেল। 4 অক্ষর আর 2 অক্ষরের সব বাছা বাছা শব্দ। কারণ অস্তিমান সব জানে, তবু ওই ন্যাকামো। আজ বুধবার, নম্রতা শুক্রবার ফিরবে, সেটাই অস্তিমানকে বললাম। ও শুক্রবার রাতে ফিরবে। একটু থেমে জিজ্ঞাসা করলাম, কেন বলতো? আরে অফিসে আমার একটা প্রোমো হয়েছে জানিস তো। এই নম্রতা ফিরলে তোর ফ্ল্যাটে গিয়ে 3 জন মিলে একটু হইচই করব, সেলিব্রেট করব, ওই আর কি। আমি কিন্তু ট্রিট দেবো, ওকে? আমি হাসলাম, বললাম, কংগ্রাচুলেশনস। তোর প্রোমোগুলো রেকারিং ফ্র্যাকশনের মতো চলতেই থাকুক, তাহলে আমাদের হইচইগুলো স্মুথলি চলবে। আমার কথাগুলোয় হাসির ছোঁয়া লাগানোর চেষ্টা করছিলাম, কিন্তু কেন জানি না সেগুলো চুপসানো ঠান্ডা লুচির মতো নেতিয়ে গেল। এই তিমির, তাহলে শনিবার সন্ধ্যাবেলা তোর ফ্ল্যাটে যাচ্ছি, মাথায় রাখিস কিন্তু। খাবার দাবারের ব্যবস্থা নিয়ে পরে তো ওরা নম্রতার সঙ্গে ডিসকাশন করে নেব। তারপর আইকিউতে ফোন করে ফাইনাল মেনু জানিয়ে দেবো, ওরা ঝাটাকসে হোম ডেলিভারি করে দেবে। আমি শব্দ করে হাসলাম। সত্যি, সেলিব্রেশনের অ্যারেঞ্জমেন্ট করতে অস্তিমান সরকারের জবাব নেই। আর এই সব সেলিব্রেশনের ছুতোয় অস্তিমান আমাদের দুজনের সংসারে গায়ে পড়ে ভিড়ে যায়। আমি জানি আসলেও নম্রতার কাছাকাছি থাকতে ভালোবাসে। আদুরে পোষা বেড়াল যেমন তার মালকিনের গা ঘেঁষে থাকতে চায়, ঠিক সেই রকম। ঠিক আছে, স্যাটারডে ইভিনিং, ফোনে বললাম। আমার গলাটা একটু হোঁচট খেয়ে গেল বোধহয়। অস্তিমান বলল, কি রে, তুই কনফিউজ নাকি? তোর গলাটা কেমন কেরোসিন লাগছে? না ঠিক আছে। ফোন কেটে দিয়ে ভাবতে শুরু করলাম, অস্তিমান টের পেল কি করে আমি কনফিউজড। আসলে আমার নামের মধ্যেই কনফিউশন আর কন্ট্রাডিকশন। তিমির কিরণ, তিমিরের আবার কিরণ নাকি? শালা সোনার পাথর বাটি না কাঁঠালের আমসত্ত্ব? কি যে নামটা রেখেছিল, মা না বাবা জানি না। আমার কনফিউজড জীবনটার জন্যে কি এই বেমক্কা নামটাই দায়ী? যাক, এবার নম্রতার কথা ভাবা যাক। ওর সঙ্গে বিয়ে হয়েছে 6 বছর। তার আগে আমরা একসঙ্গে চাকরি করেছি প্রায় 2.5 বছর মতো।
একটা সফটওয়্যার কোম্পানিতে। কোম্পানিটা তেমন কিছু একটা ছিল না, কিন্তু তার ডিরেক্টররা কথায় কথায় নিজেদের গাল ভরা এমএনসি বলে জাহির করত, বড় বড় ডায়লগ মারত। নম্রতা টেকনিক্যালি অনেক শার্প, আর কি করে চটপট উপরে উঠতে হয় তা সে ভালোই জানে। আমার টিমে কাজ করতে করতে খুব অল্প সময়ের মধ্যেই ও জিএল মানে গ্রুপ লিডার হয়ে গেল। কাজের মধ্যে মেলামেশায় ওর সঙ্গে আমার তুই তোকারি রিলেশন একটা হয়েছিল। তারপর আমাদের কথাবার্তা কখন তুই থেকে তুমি স্টাইলে টার্ন নিয়েছিল বুঝিনি। একসময় খুব সাদামাটাভাবে আমাদের বিয়েটা হয়ে গেল। তখন অস্তিমান এই পিকচারে ছিল না। বিয়ের পরপরই আমাদের সেই ঝুটো এমএনসি কোম্পানি ছেড়ে সত্যিকারের একটা হাইফাই এমএনসিতে জয়েন করলো নম্রতা। সেটাও অবশ্যই সফটওয়্যার কোম্পানি, এবং সেটাকে এক ডাকে সবাই চেনে। তাছাড়া স্যালারিও দারুণ হাইফাই। কটা দিন আমি বেশ ডিপ্রেশনে ভুগলাম। রাতের অন্ধকারে আমাকে আদর করতে করতে অনেক বুঝিয়েছিল নম্রতা। ডিপ্রেশন কাটাতে অনেক চেষ্টা করেছিল। তিমির প্লিজ, ব্যাপারটা তুমি সিরিয়াসলি বোঝার চেষ্টা করো। প্রথম কথা, হাজব্যান্ড ওয়াইফ একই কোম্পানিতে জব করাটা ঠিক না, ওতে অনেক প্রবলেম হয়। দেখি আমার কাছে আয়, দেখি তোর মুখটা এখানে আন দেখি। আর একদিন রাতে, শোন, আমাদের মধ্যে কার স্যালারি বেশি কার কম এটা কোনো ম্যাটারই নয়। যেটা ম্যাটার করে সেটা হলো আমাদের দুজনের টোটাল স্যালারি। ওকে, এবারে একটু নর্মাল হও না প্লিজ। কিন্তু ডিপ্রেশন কি সহজে কাটে? এর কয়েক মাস পরেই অস্তিমান এই পিকচারে ঢুকে পড়ল। ও হাইটেক সলিউশন নামে একটা সফটওয়্যার কোম্পানিতে চাকরি করত। কোনো একটা মিটিংয়ে যেন নম্রতার সঙ্গে আলাপ, তারপর বেশ কয়েকবার নাকি ওদের প্রফেশনাল ফিল্ডে দেখা হয়। অস্তিমান নম্রতাকে বলল যে ও নিজে নাকি একটা সফটওয়্যার কোম্পানি খোলার কথা ভাবছে, তাই সুইটেবল পার্টনার খুঁজছে। নম্রতা যে খুব অ্যাম্বিশিয়াস মেয়ে সেটা ওর সঙ্গে ঘণ্টাখানেক কথা বললেই যে কেউ বুঝতে পারে। সুতরাং অস্তিমানের সাধের কথা জানতে পারা মাত্রই নম্রতা হাত বাড়িয়ে দিয়েছিল। এখন ওরা দুজন যে যার চাকরি করলেও স্বাধীন ব্যবসার তোড়জোড় শুরু করেছে। এসব কথার বেশিরভাগই আমার নম্রতার মুখে শোনা। বাকি যেটুকু ছিল সেই শূন্যস্থানটা পূরণ করছে ওই হারামজাদা অস্তিমান। সুতরাং এইভাবে আমরা দুজন থেকে তিনজন হয়েছি, আর গত কয়েক মাস ধরে আমি সেই তিনজন থেকে দুজন হওয়ার কথা ভাবছি। ঘুনপোকাগুলোকে খতম করতে হবে। কেমন করে তার প্রিপারেশনের কাজ শুরু করা যেতে পারে সেটা নিয়ে আমি অনেক ভেবেছি। তারপর নিয়েছিলাম প্রথম পদক্ষেপ। একটা বেশ বড় মাপের আধুনিক স্যুটকেস কিনেছি, দারুণ ফ্যান্সি, তবে বেশ শক্তপোক্ত বিদেশি জিনিস। আমার দ্বিতীয় পদক্ষেপ ছিল ওই স্যুটকেস আর একটা কালো ব্যাকপ্যাক নিয়ে ঘন ঘন ট্যুরে যাওয়া। তার মধ্যে কতকগুলো অফিসের জেনুইন ট্যুর আর বাকিগুলো ছিল ফলস ট্যুর। অফিসের নাম করে 2-3 দিনের জন্য স্রেফ কোথাও একটা কাটিয়ে আসা। এই সময়গুলো আমি একা একাই কাটাতাম। ছোটোখাটো একটা হোটেলে উঠতাম, হোটেলের ড্যাম্প ধরা ঘরে বসে বসে বই পড়তাম। কখনো বা অফিসের কাজে বেরোচ্ছি এমন ভান করে 4-6 ঘন্টা এদিক ওদিক কাটিয়ে আসতাম। লোকাল বাস টার্মিনাস কিংবা রেল স্টেশনে বসে থাকতাম। কখনো ব্যাকপ্যাক থেকে ল্যাপটপ বের করে সত্যি সত্যি অফিসের কাজ করতাম। তারপর আবার হোটেলের ঘরে ফিরে আসতাম। শেষ পর্যন্ত 2 দিন কি 3 দিন পর আবার নিজের বাড়ি আসতাম। স্পষ্টই বুঝতে পারি আমি ট্যুরে যাওয়ার কথা বললেই নম্রতার মুখ বেশ উজ্জ্বল হয়ে ওঠে। আমিও ভিতরে ভিতরে উজ্জ্বল হয়ে উঠি, কারণ আমার প্ল্যান হাঁটি হাঁটি পা পা করে এগোচ্ছে। যাতে আমাকে সবসময় ট্যুরে পাঠানো হয় তার জন্য অফিসে তদবির শুরু করলাম। ওপরওয়ালারা অবাক হলেও খুশি হলো। ঘর কোনো তিমির কিরণ বেশ ডায়নামিক হয়ে উঠেছে। প্রথমবার ট্যুরে রওনা হওয়ার সময় বড় স্যুটকেসটা নিয়ে যখন আমি লিফটে করে নিচে নামি, তখন লিফটম্যান হরিপ্রসাদ বেশ অবাক হয়েছিল। বলেছিল, साहब बहुत दिनों के लिए बाहर जा रहे हो क्या? আমি বলেছিলাম, না না, দিন তিনেকের জন্য যাচ্ছি। স্যুটকেসে জামা কাপড়ের সঙ্গে অফিসের কাগজপত্র আর গুচ্ছের কম্পিউটার প্রিন্ট আছে। কি করব বলুন, অফিসের কাজ, তুলে দেখুন না কি ভারী। হরিপ্রসাদ রাজি হচ্ছিল না কোনো মতে, কিন্তু আমিও নাছোড় বান্দা। কারণ হরিপ্রসাদকে দিয়ে স্যুটকেসের ওজন আঁচ করানোটা আমার মাস্টার প্ল্যানের একটা এসেন্সিয়াল পার্ট। सचमुच साहब बहुत भारी है। তারপর থেকে মাসে 2-3 বার ওই বড় মাপের স্যুটকেসটা নিয়ে আমার ট্যুরে যাওয়াটা
আমাদের ফ্ল্যাট বাড়ির সবার কাছে একটা স্বাভাবিক মামুলি দৃশ্য হয়ে দাঁড়ালো। আমি বেশ বুঝতে পারলাম আমি ট্যুরে গেলেই অস্তিমান আমার ফ্ল্যাটে ট্যুর করতে আসে। নম্রতাকে ল্যাপটপের মতো কোলে নিয়ে যত খুশি বোতাম টেপে টিপতে টিপতে হয়তো কম্পিউটারটা হ্যাং করে যায়। সালা অস্তিমান। সব বুঝতে পারলেও আমি বাইরে গণ্ডমূর্খ ল্যাবাকান্ত সেজে থাকি। এটাও আমার প্ল্যানের একটা এসেনশিয়াল পার্ট। আমি অসহ্য অবস্থায় দিন কাটাচ্ছি, কিন্তু বাইরে কিছুই বুঝতে দিইনি। দিঘির জলের মতো শান্ত থাকি, যেন আমি একটা মাটির তৈরি ভেড়া অথবা ভেড়ুয়া। কিন্তু কি করব, এই রকম শান্তশিষ্ট ল্যাজ বিশিষ্ট সেজে থাকাটাও আমার প্ল্যানের একটা স্ট্রং কম্পোনেন্ট। নম্রতার নতুন একটা ট্যুরের পালা আসতেই আমি ওর গায়ে পড়ে আদর আহ্লাদের কাণ্ড কারখানা শুরু করলাম। ও একটু অবাক হয়ে গেল। কি ব্যাপার রে, আজকে হঠাৎ হাইফাই আদর? কি জানি। ওর গায়ে গাল ঘষতে ঘষতে বললাম, বোধহয় কোনো ইম্পালস এসেছে, মনে হচ্ছে এই মুহূর্তে তুই সব। আসলে তুই যদি পুরুষ হতিস তবে বুঝতিস। সে যাই হোক, অনেক ভালোবাসাবাসির পর নম্রতাকে বললাম, শোন না, একটা ইন্টারেস্টিং গেম খেলবি? কি গেম? চেনা যখন অচেনা। এ আবার কেমন নাম? কখনো তো শুনিনি। শুনবি কি করে? নামটা একেবারে নতুন, আমার দেওয়া। তারপর নম্রতাকে খেলাটার সাতকাহন খুলে বললাম। নম্রতা বরাবরই বেশ অ্যাডভেঞ্চারাস। দেখতে তেমন কিছু একটা না হলেও পার্সোনালিটি দিয়ে সেই খামতিটাও পুষিয়ে নেয়। তাছাড়া ওকে ওপর দেখে ওর কামনা বাসনা রিক্টার স্কেল আইডিয়া করা যাবে না। আমি জানি সেটা কম করেও 8 কি 9 হবে। ওকে বললাম, শোন, এই গেমটার আসল ব্যাপারটা হলো, তুই যখন এবার ট্যুর সেরে বাড়ি ফিরবি তখন একেবারে নতুন সাজে ফিরবি, যেন একজন অচেনা ইয়াং লেডি। প্রথম দেখায় আমি যেন একদম চিনতে না পারি। একটু থেমে ওর চিবুকের তলায় সুড়সুড়ি দিলাম। তারপর, ছাড়, তুই ফিরবি বেশ রাতে, সেই রকম হিসেব করেই ফ্লাইট ধরবি। তাহলে একবার ভাবতো ব্যাপারটা কি ফ্যান্টাস্টিক থ্রিলিং হবে। রাত 11টা-12টার আমার কাছে অভিসারে আসছে একজন অচেনা সে। মনে মনে বললাম, তাকে আমাদের ফ্ল্যাট বাড়ির কেউ দেখে ফেললেও চট করে নম্রতা বলে চিনতে পারবে না। থাক থাক, আর বলতে হবে না, বুঝে গেছি, নতুন টাইপের একটা অ্যাডভেঞ্চার, তাই তো? হ্যাঁ তাই। তাছাড়া তোর পর আসবে আমার পালা। দেখবি এক রাতে তোর সঙ্গে লুকিয়ে দেখা করতে আসবে একজন অচেনা টকবগে ইয়ং ম্যান। ওফ শালা দারুণ, যা হবে না। নম্রতা খুব যে একটা আপত্তি করলো তেমন নয়, তবে বাতাসে হাতের ঝাপটা মেরে বলল, সত্যি তোর মাথাতে আইডিয়া আসেও বটে। যাকগে, পরে কখনো এই খেলাটা খেলা যাবে। চেনা যখন অচেনা। অস্তিমান আইডিয়াটা শুনলে হেবি অবাক হবে কিন্তু। আবার অস্তিমান। পিত্তিটা জ্বলে গেল আমার, কিন্তু মুখের এক্সপ্রেশন একেবারে শান্ত দিঘির জলের মতো রাখলাম। মনে মনে একটু হতাশ হয়েছিলাম, তবে হাল ছাড়িনি। আইডিয়াটা নিয়ে প্রায় ওকে খোঁচাতে লাগলাম। 4 মাস আমি আইডিয়াল হাজব্যান্ড হয়ে নম্রতাকে একেবারে অবাক করে দিলাম। সব সময় ওর কথায় সায় দিতে লাগলাম। কোনো কথা কাটাকাটি নেই, কোনো ঝগড়াঝাটি নেই, শুধু শান্তি আর শান্তি। আমি তখন আমার প্ল্যান নিয়ে এতই মশগুল যে অস্তিমান হারামজাদাটাকেও মোলায়েমভাবে মেনে নিলাম। একই সঙ্গে চলতে লাগলো অপেক্ষার খেলা। নম্রতা টেলিফোনে কি একটা কায়দায় বেশ ফিসফিস করে কথা বলতে পারে। এমনভাবেও কথা বলে যে ওর কোলে বসে থাকলেও আপনি ওর কথা শুনতে পাবেন না। ল্যান্ডলাইনের হ্যান্ডসেটের রিসিভারটা ও এমনভাবে মুখের কাছে চেপে ধরে মনে হয় যেন ও রিসিভারটাকে চুমু খেয়ে আদর করছে। ল্যান্ডলাইনে মাঝে মাঝেই ওর ফোন আসে, আর ফোন তা জানি না, তবে কখনো কখনো আন্দাজ করতে পারি, কারণ সফটওয়্যারের বিজনেস নিয়ে চাপা গলায় নম্রতা কথা বলে। ফোনে কথা বলা শেষ হলে ও রিসিভার নামিয়ে রেখে গুনগুন করে গান করতে করতে পাশের ঘরে চলে যায়। আমাকে কখনো কিছু বলার কথা ভাবেও না। কার ফোন, কিসের ফোন, আমি যেন একটা টেবিল, একটা চেয়ার অথবা প্রাণহীন পাশবালিশ। নম্রতা বোধহয় আমাকে একটু আধটু সন্দেহ করে যে আমি ওর মোবাইল ফোন ঘাঁটাঘাঁটি করি। সেজন্যই বোধহয় রাতের দিকেও মোবাইল ফোন অফ করে রাখে। তখনই ল্যান্ড ফোনে ওর ফোন আসে, অনেক রাতে। বিছানার পাশেই বেডসাইড টেবিলের ওপরে টেবিল ফোন। ফোন বাজলেই বাজ পাখির মতো ঝাঁপিয়ে পড়ে রিসিভার আঁকড়ে ধরে, তারপর চলতে থাকে ফিসফিসিয়ে কথা। আমি রাগে বালিশটাকে নখের ঘায়ে ছিঁড়ে কুটি কুটি করে ফেলি।
তুলোর ছোট বড় টুকরো ছিটকে ওঠে শূন্যে। মনে হয় যেন ঘরের ভেতরে বরফ পড়ছে। আমার গায়ে মাথায় সব জায়গায় তুলো আর তুলো। নম্রতার মুখটা যেন ধীরে ধীরে তুলোয় ঢাকা পড়ে যায়। কিন্তু কোথায় কি, সবটাই তো আমার কল্পনা, ওই ফোনের ব্যাপারটা ছাড়া। তাই বালিশটা ঠিকঠাক থাকে, শুধু আমি দেওয়ালের দিকে মুখ ফিরিয়ে কাঠ হয়ে শুয়ে থাকি। প্রাণপণে কল্পনা করতে থাকি আমি একটা জলে ভিজে শীতে যাওয়া পাশ বালিশ, আর ঘুম পোকাগুলো আমাকে অসহ্য রকমভাবে কামড়াচ্ছে। চেনা যখন অচেনা খেলার প্রথম নাটক শুরু করলাম আমি। একটা ট্যুর থেকে রাত করেই ফিরলাম। শীতের শুরু, কুয়াশাও ছিল বেশ। তার উপরে আমার হালকা ছদ্মবেশের প্রলেপ, গলায় রঙিন মাফলার, চোখে নতুন কেনা 0 পাওয়ারের ফ্যান্সি চশমা, মাথার চুল অন্য স্টাইলে আঁচড়ানো। সোজা আমার 3 তলার ফ্ল্যাটে উঠে গেলাম সিঁড়ি বেয়ে, কারণ লিফট 10টায় বন্ধ হয়ে যায়। হরিপ্রসাদ তার আস্তানায় নিশ্চয়ই এতক্ষণে কম্বলের ওমের তলায়। ফ্ল্যাটের আর কারো সঙ্গে আমার দেখা হলো না। নিজের দরজায় 3 বার টোকা দিলাম। নম্রতাকে আগেই জানিয়েছিলাম আমি কখন ফিরব, তাই দরজা খুলে ওর অবাক হওয়ার কথা নয়, কিন্তু হলো। কারণ আমার ছদ্মবেশটা ও হিসেবের মধ্যেই ধরেনি। ওটা ওর জন্য একটা সারপ্রাইজ। ও কিছু একটা বলার জন্য হাঁ করছিল, কিন্তু কোনো শব্দ টব্দ বেরোলো না। কারণ আমি ফ্ল্যাটে ঢুকে পা দিয়ে ঠেলে দরজা বন্ধ করে দিয়েছি এবং হাত দিয়ে ওর মুখ চাপা দিয়েছি। তারপর ওর গালে টপ করে একটা চুমু খেয়ে বলেছি, চেনা যখন অচেনা, মনে আছে? বাঁ হাতের সুটকেসটা মেঝেতে নামিয়ে দিয়েছিলাম আগেই। এবার ব্যাকপ্যাকটা খোলার সঙ্গে সঙ্গে ওকে আদর করা শুরু করলাম। একই সঙ্গে বিড়বিড় করে বলতে শুরু করলাম, তুমি যে আমার সেটা কি তুমি জানো না? আই লাভ ইউ নম্রতা। তিমির, নম্রতা, কি দারুণ না? থামো! বিরক্ত হয়ে আমাকে ঠেলে দিল ও। এসব কি ছেলে মানুষই করছো? আমি হেসে ওকে জড়িয়ে ধরলাম। ছেলে মানুষ হওয়ারই তো চেষ্টা করছি নম্রতা। চেনা যখন অচেনা, মনে আছে? ব্যাপারটা কিরকম সুপার রোম্যান্টিক বলো তো। এসো, আজ দুজনে মন্দ হলে মন্দ কি? নম্রতা বিরক্ত হচ্ছিল, কিন্তু আমি হাল ছাড়লাম না। ওকে নরম করার জন্য 1000 রকম তোয়াজ আর আদর করে চললাম। যে করেই হোক, খেলাটা ওকে নিয়ে একদিন খেলতে হবেই, হার মানলে চলবে না। ওর বিরক্তি আর অনিচ্ছার বহর দেখে মাঝে মাঝে আমার মাথার পারদ চড়ে যাচ্ছিল। মনে হচ্ছিল আজই এক্ষুনি ঘুন পোকাগুলোর কাজ শেষ করে দিই, কিন্তু না, প্ল্যানের বাইরে কিছুতেই আমি যাব না। নম্রতাকে নরম করে রাখাটাই আমার ব্রত। নিজেকে আমার ভেজিটেরিয়ান ব্রতচারী বলে মনে হচ্ছিল, কিন্তু সালা উপায় নেই। দিন রাতের পালা চলতে লাগলো। দিন গড়িয়ে রাত, আবার রাত গড়িয়ে দিন। সেই সঙ্গে অস্তিমানের পার্টি থ্রো করার নকশাবাজিও চলতে লাগলো। আজ প্রমোদ ও কাল জন্মদিন, কখনো বা আবার অফিস থেকে রিওয়ার্ড পাওয়ার খুশি। তবে ওর সব ছকের একটাই নীতি, নম্রতার কাছাকাছি থাকা। আমি বেশিরভাগ সময় ফার্নিচারের মতো দিন কাটাই, আর নম্রতাকে খোসামত করে করে বোধহয় অপেক্ষার শেষ সীমায় পৌঁছে গেছি। মোটিভ তো আমার সব সময় মুখিয়েই আছে, শুধু চাই সুযোগ, একটা মাত্র সুযোগ। তাহলেই এসব কথা ভাবতে ভাবতে 3 সপ্তাহ পর একদিন সুযোগটা এলো। নম্রতা নতুন একটা অফিস ট্যুরে বেরোনোর সময় আমার গালে হাত বুলিয়ে বলল, লাস্ট কদিন ধরে ভাবছিলাম তোর ওই চেনা যখন অচেনা খেলাটা, লাভ অ্যাঙ্গেলটা কিন্তু খারাপ না, পাঞ্চ আছে একটা, অল্প স্বল্প কিকও আছে। তাহলে এবার হয়ে যাক না, দেখি যদি মুড আসে তো। ও বেরিয়ে যাওয়ার পর আমি মনে মনে এতটাই এগিয়ে গেলাম যে ঠিক করলাম যে নম্রতা খেলাটা খেলুক বা না খেলুক, আমি আমার খেলাটা খেলব। আগে অনেকবার খেলাটা খেলতে গিয়ে আমি লাস্ট মোমেন্টে ফিরে এসেছি, কিন্তু এবারে আর নয়। বারবার যদি আমি এরকম পিছিয়ে আসি, তাহলে ঘুন পোকাগুলো ভাববে আমি কাপুরুষ। শেষ পর্যন্ত ওরাই হয়তো আমাকে একদিন শেষ করে দেবে। সুতরাং নম্রতার যেদিন ট্যুর থেকে ফেরার কথা, সেদিন আমি ওর জন্য শেষবারের মতো অপেক্ষা করছিলাম। আমার মাথা শরীর সব ঠান্ডা পাথরের মতো। রাত 10টা নাগাদ এলো না, ও অচেনা সেজে আসেনি, তবে আরেকটু বেশি যেন মেকআপ করেছে। কালো চুড়িদারের ওপর হালকা শীতের একটা নীল রঙের পশমিনা জড়িয়েছে। এটা মনে হয় নতুন, আমি আগে দেখিনি। ও ফ্ল্যাটে ঢুকে পড়ার পর হঠাৎ করেই আমার বুকটা দুরুদুরু করা শুরু করলো। এত মাস ধরে কি কনফিডেন্টালি আমি প্ল্যানটা নিয়ে নাড়াচাড়া করেছি, কিন্তু আজ এক্সিকিউশন পয়েন্টে এসে
এ কি দ্বিধাদ্বন্দ্ব। আমি ওকে জড়িয়ে ধরে আদর করতে লাগলাম। স্ত্রীকে কতদিনের অদেখায় বিরোহী হাজব্যান্ডের রোলটা ভালোই প্লে করলাম। নম্রতা একবার অস্পষ্টভাবে বলল, তোমাকে এত কাট কাট লাগছে কেন বলো তো? আমি বললাম, ওই না তো, কিন্তু ভিতরে ভিতরে একটু দমে গেলাম। ও আমার মতলব টের পেয়ে যাচ্ছে না তো? আমি নম্রতাকে লক্ষ্য করতে লাগলাম। ওর আসল মুহূর্তটা খুঁজে নিতে চাইলাম, কিভাবে আমি পাটা ফেলবো, আর আমার অস্ত্রই বা কি হবে। হঠাৎ শুনি নম্রতা গুনগুন করে গান গাইছে, অস্তিমানের মোবাইলের কলার টিউন। যেটুকু দ্বিধাদ্বন্দ্বের গুঁড়ো আমার মনের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে ছিল, একটা খ্যাপা হাওয়া সেগুলো এক ঝাপটায় উড়িয়ে দিল। এক চিলতে ডিনার সেরে নিয়ে মোবাইল ফোন থেকে কাকে যেন ফোন করলো নম্রতা। ফিরেছি, তারপর কয়েক সেকেন্ড ওপাশের কথা শুনল, মোবাইলে বেশি চার্জ নেই, একটু পরে ল্যান্ডলাইন থেকে ফোন করছি, কেমন, টাটা। আমি তখন ভাবছি, শেষ পর্যন্ত আমি কি পারবো? না থাক, বরং এখন নয়, কাল সকালে। সারাটা রাত আমি ঘুমাতে পারলাম না, কিন্তু নম্রতা ঘুমালো নিশ্চিন্তে। আমি ঘুন পোকাদের সঙ্গে রাত জাগতে লাগলাম। ঘুন পোকাগুলো আমাকে দুও দিতে লাগলো, বলতে লাগলো, আমরা জানতাম তুমি পারবে না। ভোরবেলা ফোনটা বেজে উঠল। হালকা আধো আলোয় দেখলাম নম্রতা টেলিফোনের পাশে রিসিভার তুলে কানে চেপে ধরেছে, জড়ানো গলায় কিছু একটা বলছে। এরকম ভোরবেলায় ফোন আগেও অনেকবার এসেছে। বোধহয় কোনো শুয়ারের বাচ্চা ওকে মাঝে মাঝেই ভোরবেলা উইশ করে। না, আর কেউ কখনো নম্রতাকে উইশ করতে পারবে না। আমি বিছানায় পাল্টি খেয়ে নম্রতাকে ঝাপটে ধরলাম। ও চমকে উঠল, কোনো কথা না বলে আমাকে হাতের ঝটকায় ঠেলে দিল। আমি চট করে ওকে ডিঙিয়ে হাত বাড়িয়ে দিলাম। র্যাডালের বোতাম টিপে ফোনটা কেটে দিলাম। হোয়াট আ ননসেন্স বলে বিরক্তিতে আমার দিকে ঘুরতে গেল নম্রতা, কিন্তু পারল না। আর কোনো শব্দ বেরোলো না ওর মুখ থেকে, কারণ আমি শক্ত করে ওকে জাপটে ধরেছি এবং রিসিভারের কালো কর্ডটা দুপাক জড়িয়ে দিয়েছি ওর গলায়। এ বলে, আমি পারবো না। কর্ডের দুটো প্রান্ত দু হাতের শক্ত মুঠোয় ধরে আমি পিছনে হেলে পড়েছি। ডান পা ভাঁজ করে হাঁটুটা চেপে ধরেছি ওর পিঠের ঠিক মাঝখানে। নম্রতার মাথাটা পিছনে ঝুঁকে পড়ছে, দু হাতে তারটাকে আঁকড়ে ধরার চেষ্টা করছে। পা দুটো এলোমেলো ছুটছে। বিছানার চাদরটা লণ্ডভণ্ড হয়ে ওর গায়ে পায়ে জড়িয়ে গেল। তারপর একটু পরেই সব শেষ। আমি টের পেলাম মাথার ভেতরে ঘুন পোকাগুলো আর কামড়াচ্ছে না, বরং মনে হলো ওরা যেন আমাকে বলছে, ঠান্ডা মাথায় এখন আমাকে কি কি করতে হবে। আমি ওদের কথা মতো কাজ করতে লাগলাম। টেলিফোনের কার্ডটা নম্রতার গলা থেকে ছাড়িয়ে নিলাম, রিসিভারটা ক্র্যাডেলের ওপর বসিয়ে দিলাম। তখনই খেয়াল করলাম ওটার গায়ে রক্ত লেগে আছে, একটা বড় টিপের মতো ফোঁটা। কোথা থেকে রক্ত এলো? ওই তো, নম্রতার ঠোঁটের ডান কোণ থেকে অল্প একটু রক্ত গড়িয়ে পড়ছে। ছুটে গিয়ে একটা ড্রয়ার খুলে খানিকটা তুলো নিয়ে এলাম। নম্রতার ঠোঁটের রক্ত ভালো করে ঘষে ঘষে মুছলাম। তারপর টেলিফোন রিসিভারের রক্তের দাগটা তুলে ফেললাম। রক্তমাখা তুলোটা বাথরুমে গিয়ে কোমোডের ভেতর ফেলে ফ্লাশ করে দিলাম। নম্রতার দেহটা বিছানায় কাত হয়ে পড়ে আছে, একটা পা মেঝেতে, একটা হাত বিছানার পাশে ঝুলছে। বডিটাকে পাঁজা গোলা করে তুলে নিলাম। বিছানা থেকে বেশ কিছুটা দূরে মেঝেতে নামিয়ে রাখলাম। আমার বড় সুটকেসটা নিয়ে এসে নম্রতার বডিটা তার ভেতরে ঢোকালাম। রিগর মর্টিস শুরু হতে এখনও দেরি আছে, তবুও বডিটা ঢোকানোর জন্যে ওর হাঁটু ভাঁজ করে ঠেসে ঠুসে বেশ কসরতি করতে হলো। ওর চোখ দুটো বেশ বড় দেখাচ্ছে, গোল গোল চোখে ফাঁকা দৃষ্টি। কি দেখছে কে জানে। নম্রতার একজোড়া চটি নিয়ে এলাম, যে চটি জোড়া পরে ও কাল রাতে ট্যুর থেকে ফিরেছে। তারপর ওর ব্রিফকেসটা নিয়ে এলাম, এটা নিয়ে ও সবসময় ট্যুরে যায়। গতকাল ট্যুর থেকে এই ব্রিফকেসটা নিয়েই ফিরেছে ও। নম্রতার ব্রিফকেস আর চটি জোড়া আমার বড় সুটকেসটায় ঢুকিয়ে নিলাম। এগুলো সঙ্গে করেই ও আবার ট্যুরে চলে যাক। সব কিছু গোছগাছ করতে করতে আরও 40 মিনিট সময় লাগলো। তারপর আমিও তৈরি হয়ে ঠান্ডা মাথায় কাল্পনিক ট্যুরে বেরিয়ে পড়লাম। হরিপ্রসাদ লিফটেই ছিল। আমাকে দেখে সামান্য হাসলো, বলল, फिर से टूर साहब। আমি ঠোঁট উল্টে মুখ বেঁকালাম। কি করব, অফিস। পুরো 72 ঘন্টা পর আমি ট্যুর থেকে ফিরে এলাম। ট্রেন ধরে চলে গিয়েছিলাম অনেক দূরে।
পথে নাম না জানা এক বিশাল নদী পেয়েছি। সন্ধ্যের পর সুটকেস নিয়ে সেই নদীর ওপরের ফ্লাইওভারে উঠেছি। শীতকালের সন্ধে, ব্রিজের উপরে লোকজন নেই। রেলিংয়ের কাছে এসে সুটকেসের ডালা খুলে কাত করে ধরেছি। নম্রতা, ওর চটি, ব্রিফকেস সব একসঙ্গে ঝাঁপিয়ে পড়েছে নদীতে। একই সঙ্গে আমার সুটকেস আর মন দুটোই হালকা হয়ে গেছে। মাথার ভেতর থেকে ঘুন পোকাগুলো কোরাসে ভরে উঠল, সাবাস। অনেক নিচ থেকে একটা ছোট্ট ঝপাং শব্দ কানে এলো। নম্রতারা কোথায় তলিয়ে গেল কে জানে। পুলিশ কখনো ওদের খুঁজে পাবে বলে মনে হয় না। এরই নাম কি তাহলে পারফেক্ট মার্ডার? পরের দিন আজে বাজে কাগজ আর জামা কাপড় কিনে আমার সুটকেসটা ঠেসে ভর্তি করলাম। তারপর ফিরে এলাম ফ্ল্যাটে। পুলিশ যদি নম্রতার খোঁজে আমার কাছে আসে, তাহলে আমার স্ট্রেটকাস্ট উত্তর হবে, নম্রতা এখনো অফিসের ট্যুর থেকে ফেরেনি। কিন্তু অস্তিমান যদি এর মধ্যে নাক গলায়, যদি বলে যে নম্রতা ট্যুর থেকে ফিরে এসেছিল, ওর সঙ্গে নম্রতার ফোনে কথাও হয়েছে, যদিও বলে বলুক, আমি বলবো নম্রতা যদি ফিরেও থাকে তাহলে আমার ফ্ল্যাটে ফেরেনি, হয়তো অন্য কারো ফ্ল্যাটে ফিরেছে, আর সেই হয়তো নিজের দোষ ঢাকার জন্য এখন ন্যাকা সাজছে। তাছাড়া অস্তিমানও পুলিশের ঝামেলার হাত থেকে নিজের চামড়া বাঁচাতে চাইবে না। আমার কাজ পর্যন্ত পুলিশ পৌঁছাতে এখনো অনেক দেরি। নম্রতাহীন ফাঁকা ফ্ল্যাটে জীবন কাটানোয় যে এত সুখ, এত আনন্দ, সেটা আগে বুঝতে পারিনি। একটা গোটা দিন এইরকম সুখ আনন্দে ডুবে থাকার পর হঠাৎই আমার মনে হলো কোথায় যেন একটা খটকা লাগছে। এমন একটা ফিলিং হতে লাগলো যেন কেউ এই ফ্ল্যাটে ঘুরে বেড়াচ্ছে। হালকা পায়ের খসখস শব্দ, নিঃশ্বাস প্রশ্বাসের শব্দ, পারফিউমের একটা আবছা গন্ধ। না, সব আমার মনের ভুল। রাতের অন্ধকারে শুয়ে শুয়ে যখন নতুন জীবনের আনন্দ উপভোগ করছি, ঠিক তখনই নিঃশ্বাসের শব্দ পেলাম। খুব কাছেই কে যেন নিঃশ্বাস ছাড়ল। সেই শব্দের ধরনে কেমন একটা ক্লান্তির ছোঁয়া। আবার মনের ভুল হলেও ব্যাপারগুলো চলতেই থাকলো। মনে হতে লাগলো ফ্ল্যাটে আমি আর একা নই। একদিন খুব ভোরে ঘুমটা ভেঙে গেল। চোখ ডলতে ডলতে বিছানায় উঠে বসলাম। তারপর এপাশ ওপাশ তাকালাম। সব কিছুই ঠিকঠাক রয়েছে, কিন্তু শোয়ার ঘরের দরজাটা খোলা কেন? যদ্দূর মনে পড়ছে আমি তো রাতে ওটা বন্ধ করেই শুয়েছিলাম। তখনই দেখতে পেলাম দরজার পাশে দেওয়াল ঘেঁষে রাখা একটা ব্রিফকেস। নম্রতার ব্রিফকেস। সেটা থেকে জল গড়িয়ে পড়ছে। কোথা থেকে এলো এটা? তাড়াহুড়ো করে বিছানা থেকে নেমে পড়লাম। ঘরের দরজাটা বন্ধ করে ব্রিফকেসটার কাছে এগিয়ে গেলাম। ঝুঁকে পড়ে ভালো করে দেখলাম, না, আমার কোনো ভুল হয়নি। এটা নম্রতারই ব্রিফকেস। কিন্তু এটা ফিরে এলো কেমন করে? এমন সময় ল্যান্ডলাইন টেলিফোনটা বেজে উঠল। চমকে উঠে ওটার দিকে তাকালাম। এত ভোরে কে ফোন করবে? টেলিফোনের অনেকটা কাছে যাওয়ার পর ব্যাপারটা আমার নজরে পড়ল। ওটার কালো রঙের গা চকচক করছে, আর তার উপরে চকচক করছে 5-6টা লাল রঙের টিপ। রক্ত? না, দেখতে আমার ভুল হয়নি, কিন্তু কোথা থেকে এলো? টেলিফোনের শব্দটা আমাকে নিশির ডাকের মতো টানতে লাগলো। আচ্ছন্নের মতো ওটার কাছে এগিয়ে গেলাম। রিসিভারটা ধরতেই শিউরে উঠলাম। নরম, পিছল, আমার মুঠোয় যেন জ্যান্ত হয়ে নড়ছে ওটা। রিসিভারটা কানের কাছাকাছি নিয়ে আসতেই ঠান্ডা নিঃশ্বাসে টের পেলাম। তারপর কেউ যেন ফিসফিস করে বলে উঠল, তিমির, চেনা যখন অচেনা, আমাকে দেখলে তুই আর এখন চিনতেই পারবি না। জলে থাকতে আমার খুব কষ্ট হয় রে, আয়, তুই চলে আয় আমার কাছে। আমি কোনো রকমে বললাম, কে কে? আমার গলাটা বোধহয় কেঁপে গেল। রিসিভারে ফিসফিসে হাসির শব্দ শোনা গেল। তারপর, চেনা যখন অচেনা, মনে আছে? আয়, তুই আমার কাছে চলে আয়। এখানে একা একা আমার ভালো লাগছে না। আয় না, চলে আয়। টেলিফোনের কর্ডটা হঠাৎ নড়ে উঠল, যেন জীবন্ত একটা সাপ। শরীর বাঁকিয়ে কর্ডটা আমার গলা ছুঁতে চাইছে। ঠিক তখনই পিছন থেকে একটা শব্দ পেলাম। শোয়ার ঘরের দরজাটা বোধহয় আবার খুলে গেছে। গল্পটি আপনাদের কেমন লাগলো তা আপনারা কমেন্টে জানাবেন। আপনাদের ওই একটা কমেন্টই
আমাদেরকে পরের গল্পনার জন্য আগ্রহী করে তুলবে।